আরে আরে বাহ বাহ, বর সেজে তো আমাকে বেশ দারুণ লাগছে। আরে আরে চল চল সবাই, আজকে যে আমি বিয়ে করব। এরপর বল্টু তার বন্ধুদের নিয়ে বিয়ে করতে চলে যায় আর বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন ছিল তাদের বিয়ের প্রথম রাত। বউ, আজকে তোমাকে পেয়েছে আমার 16 কলা পূর্ণ হলো। এই দেখো দেখো, তুমি আসবে বলে আমি এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি। বলছি কি বউ, তোমার কি এই ঘরটা পছন্দ হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার যে বেশ পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই বলো, দেখতে হবে না কে সাজিয়েছে। সোনা বউ, চলো চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত যে অনেক হয়ে গেছে। রাত গভীর হয়ে যায়, তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর বল্টু উঠে বলতে থাকে। এ কি আমার বউ কোথায় গেল? আমার বউয়ের আবার কি হলো? সে কোথায় গেল? বউ, ও বউ, বলছি তুমি কোথায় গেলে গো? এরপর বল্টু বাইরে এসে তার বউকে অনেক খোঁজাখুঁজি করে। অবশেষে বল্টু দেখলো তার বউ নারকেল গাছে উঠে ঘুমোচ্ছে। এ মা, এ কি সর্বনাশা কাণ্ড! আমার বউ কিনা নারকেল গাছে উঠে ঘুমোচ্ছে, যেখানে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সেখানে কিনা নারকেল গাছকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আচ্ছা, বউ আবার পাগল টাগল হলো নাকি? বউ, ও বউ, বলি তুমি শুনছো? ওঠো ওঠো, আরে বাবা গাছ থেকে তো তুমি পড়ে যাবে। ওঠো বলছি, ওঠো। ধুর বাবা, আমার একটা ডাকো তো। বউ কিছুতেই শুনছে না, মনে হচ্ছে আমাকে এবার ঢিল ছুটতে হবে। যাই, ঢিল নিয়ে ছুটতে থাকি, তবুও যদি ঘুম থেকে ওঠে। ধুর বাবা, এতগুলো ঢিল ছুড়লাম, তবুও কিনা একটা কাজও হলো না। এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ও বউ, দয়া করে তুমি নিচে নেমে এসো গো, এসো, নইলে মা দেখতে পেলে যে খবর খারাপ আছে। বলছি নিচে নামো, শুনতে পাচ্ছো? ধুর বাবা, এতেও তো দেখছি একদম কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এরপর বল্টু আশেপাশে তাকিয়ে দেখলো একটা জায়গায় কিছু বড় বড় কাঁচা বাঁশ রাখা আছে। বল্টু সেখান থেকে একটা বাঁশ নিয়ে তার বউকে গুঁতোতে শুরু করলো আর তার বউ ধপাস করে নিচে পড়ে গেল। ও মা গো মা, খুব ব্যথা করছে, আমার এখানে খুব ব্যথা লেগেছে, কোমরটা বুঝি আমার গেল। ও গো, এ আমি কোথায় এসেছি গো? আমি তো ঘরে ছিলাম, আমি আবার এই নারকেল গাছের নিচে কি করছি? কোমরটা যে আমার শেষ। বলছি আমার কি হয়েছে গো? আরে আরে বউ, তোমাকে যে আমি কি বলি, তুমি তো সেই নারকেল গাছে ঘুমোচ্ছিলে। সে যাই হোক, এবার চলো চলো ঘরে চলো। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা বল্টু একটা গাছের নিচে বসে ঘুমোচ্ছিল। তখনই তার বন্ধু সেখানে আসে। বলছি, হ্যাঁ রে বন্ধু, বিয়ের প্রথম রাত তোর কেমন কাটলো রে? বলি, বউ তোর পছন্দ হয়েছে তো? বউ তো আমার বেশ পছন্দই হয়েছে, কিন্তু তোকে আর কি বলবো রে বন্ধু বল। আসলে কাল রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যেটা দেখার পর আমার মাথা একদম ভন ভন করে ঘুরছিল। মানেটা কি বলতো? তোর আবার কি হলো খুলে বলতো ব্যাপারটা, কিছুই তো বুঝতে পারলাম না। তোকে যে আর কি করে বলি বন্ধু বলতো, আসলে আমার বউ যে কাল রাতে নারকেল গাছে উঠে ঘুমিয়েছিল। ও, এই ব্যাপার। আমার মনে হয় কি জানিস তো, তোর বউয়ের মাথায় কোনো সমস্যা আছে, যার জন্য রাতের বেলা উঠে নারকেল গাছে ঘুমোচ্ছে। এমন আজব কথা তো আমি এর আগে কোনোদিনও শুনিনি রে। কে কি বলছিস বন্ধু? এবার তাহলে কি উপায়? আমার বউটা কি আর কোনোদিনও সুস্থ হবে না? একদম চিন্তা করিস না, উপায় আর কি, উপায় তো একটা আছেই। ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তারের ওষুধ খেলে নিশ্চয়ই তোর বউ একদম সুস্থ হয়ে যাবে, দেখিস। ডাক্তার মশাই, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা উপায় বলুন, এমন কোনো ঔষধ আমাকে দিন যাতে করে আমার বউ আর কোনোদিনও এভাবে গাছে না ঘুমোয়। ও, এই ব্যাপার। তবে তো আপনার বউকে একবার দেখতে হবে। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার বউকে একবার আমার কাছে নিয়ে আসুন, আমি দেখি তার কি চিকিৎসা করা যায়। আপনার বউকে এমনও হতে পারে আমার এখানে একটা রাত থাকতে হবে, তাহলে আমি বুঝতে পারবো সে কোন রোগের জন্য রাতের বেলা গাছে উঠে ঘুমায়। বুঝেছেন তো? এ কি আপনি আবার এসব কি বলছেন? আমার বউ এখানে এসে থাকবে মানে, তা আবার রাতের বেলা? আপনি আপনি কি বলছেন বলুন তো? আরে বাবা, আপনি এত ভয় কেন পাচ্ছেন? যদি আপনার স্ত্রী রাতে এখানে থাকে তবে তো আমি বুঝতে পারবো সে কেন নারকেল গাছে উঠতে যাচ্ছে আর ঠিক কোন সময়টা উঠতে যাচ্ছে। এই অনুযায়ী তো আমি চিকিৎসা দেব নাকি? আর শুধু আপনার বউ নয়, তার সাথে আপনিও আসবেন, আপনারা দুজনেই এখানে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যখন এত করে বলছেন তবে তাই হবে। এরপর বল্টু বাড়িতে যায়
আর ডাক্তারের কথা মতো তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে আসে। রাত গড়িয়ে আসে, তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। মাঝ রাত হয়ে যায়, হঠাৎ করে ডাক্তারের ঘুম ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে দেখে বল্টুর বউ বল্টুর সাথে নেই। তখন সে বল্টুকে ডাকতে থাকে, বল্টু, আরে আরে এই বল্টু, এই দেখ দেখ, তোর বউ কেন জানি এখানে নেই। তোর বউ হুট করে গেল কোথায়, দেখ বলছি, ও। ঠিক তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর বল্টু দেখে সত্যি সত্যি তার স্ত্রী তার পাশে নেই। ডাক্তার এবং বল্টু দুজনেই বাহিরে এসে খুঁজতে থাকে তার বউকে। অনেক খোঁজাখুঁজির পর বল্টু দেখে বাহিরে একটা নারকেল গাছে উঠে তার স্ত্রী ঘুমিয়ে আছে। বলছে কি মিচকে, এই তো দেখছে তোর বউয়ের বেশ জটিল রোগ, এ কিনা রোজ রোজ কাছে এসে ঘুমায়। আমার মনে হচ্ছে একে বড় কোনো কবিরাজের কাছে দেখাতে হবে বা সাধু বাবার কাছে নিয়ে যা, তাছাড়া হয়তো আর চিকিৎসা মিলবে না। বাপরে বাপ, কি সাংঘাতিক রোগ। তাই তো দেখছি। বউ, দয়া করে তুমি নিচে নেমে আসো, আর গাছে থেকো না। নেমে এসো বলছি, নেমে এসো। বল্টু এবং ডাক্তার অনেকক্ষণ ধরে বল্টুর বউকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই বল্টুর বউয়ের ঘুমই ভাঙছিল না। অবশেষে বল্টু আবারও একটা বাঁশ নিয়ে এসে তার বউকে গুঁতোতে থাকে। অমনি বল্টুর বউ নারকেল গাছ থেকে ধপাস করে মাটিতে পড়ে যায়। ও বাবা গো, ও মা গো, আমি যে পড়ে গেলাম, আমার কি হয়েছে গো? আমি আবার এখানে কি করে এলাম? আর প্রতিদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমি কিনা নারকেল গাছের নিচে বসে আছি। তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো গো। হ্যাঁ হ্যাঁ বউ, চলো চলো, আমরা বাড়িতে চলে যাই। এরপর বল্টু তার বউকে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে বল্টু দিন দিন তার বউয়ের প্রতি বেশ বিরক্ত হয়ে পড়ে। একদিন বল্টুর মা তাকে বলে, হ্যাঁ রে বাবা, এটা আবার তুই কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস যে কিনা প্রতিদিন রাত হলে নারকেল গাছে চড়ে ঘুমোয়? এ আবার তার কেমন রোগ বলতো? আমার মনে হয় কি এই মেয়েকে নিশ্চয়ই কোনো ভূত প্রেতে ধরেছে। চল বাবা চল, আমরা এই মেয়েকে নিয়ে কোনো সাধু বাবার কাছে যাই, নয়তো কোনো ভৈরবী মায়ের কাছে যাই। আমার চেনা জানা একটা ভৈরবী মা আছে, আমি বরং কাল সকালে তাকে ডেকে নিয়ে আসবো। তার কাছে গেলে বৌমা হয়তো নিজেকে অনেক ছোট ভাবতে পারে। পরের দিন সকালবেলা বল্টুর মা তার চেনা জানা এক ভৈরবী মাকে বাড়িতে নিয়ে আসে। আর ভৈরবী মা এই সব কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়। সেটি কি করবে কিছু বুঝতে না পেরে সে বল্টুর বউকে জিজ্ঞেস করতে থাকে, এগো মেয়ে, তুমি কি জানো প্রতি রাতে তুমি গাছে গিয়ে ঘুমাও? কিন্তু তুমি গাছে কেন ঘুমাও সেটা তো আর আমরা কেউই বুঝতে পারি না। তুমি কি এর কারণ কিছু জানো? আসলে আমি যে গাছে গিয়ে ঘুমাই সেটা আমার নিজেরই মনে থাকে না। সত্যি কথা বলতে এটা আমার সে ছোট্টবেলার অভ্যাস। আসলে আমরা তো খুব গরিব ছিলাম। আমি আমার বাবার ব্যবসার কাজে সবসময় তাকে সাহায্য করতাম। আমার বাবা নারকেল বিক্রি করে সংসার চালাতো, তাই আমি সারাদিন নারকেল পাড়তাম। নারকেল পাড়তে পাড়তে এক সময় অনেক ক্লান্ত হয়ে যেতাম। দেখা যেত নারকেল গাছে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে যেতাম। আর এই ছোটবেলার অভ্যাসটা বড় হয়েও আমার থেকে গেছে। বাবার বাড়ি থেকে আসার সময় আমার এই কথাটা সবাইকে বলতে একদম মনে ছিল না। যদি আমি তখনই সবাইকে খুলে বলতাম তাহলে আর এত সমস্যা হতো না। আমার জন্য আপনারা সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমাকে সবাই দয়া করে ক্ষমা করে দিন। আমি আমার এমন বাজে অভ্যাসের জন্য সবার কাছে লজ্জিত। ও, তবে এই ব্যাপার চিন্তা করিস না মা, আমি তোকে একটা ঔষধ দিচ্ছি। এই ঔষধ খেলে তুই রাতে গভীর ঘুমে তলিয়ে যাবি, তোর আর কোনো কিছুই মনে থাকবে না। তবে তুই সকালবেলা একদম সুস্থ স্বাভাবিক ভাবে উঠতে পারবি। রাতে প্রচুর ঘুমোলে গাছে যেতেও পারবি না, আর গাছে ওঠার কোনো ভয়ও থাকবে না। এরপর বল্টুর বউ ভৈরবী মাকে ধন্যবাদ দেয় আর ভৈরবী মা ঔষধ দিয়ে সেখান থেকে চলে যায়। বল্টুর বউ বেশ কিছুদিন ধরে ভৈরবী মার দেওয়া ঔষধ খায় আর সে একদম সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে বল্টুর বউ আর কোনোদিনও নারকেল গাছে উঠে ঘুমায় না আর সবাই স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। হবে মহারাজ, আপনি আর আমাদের কত শাস্তি দেবেন বলুন তো? আসলে অনাবৃষ্টির কারণে জমি যে ফেটে চৌচির হয়ে গেছে, কেউই যে ফসল তুলতে পায়নি। আমরা যে কি খেয়ে জীবন কাটাবো সেটাই তো আমরা বুঝতে পারছি না। আর আপনি কি না খাজনার জন্য আমাদের ওপর এমন জুলুম করছেন? তোর তো বড্ড সাহস হয়েছে, তুই কি না আমার মুখে মুখে তর্ক করিস? তবে আমি কোনো জলসেচের ব্যবস্থা করব না, তোদেরকে আমি দেখে নেব। তারপর দেখব তোরা এই খরায় কিভাবে চাষাবাদ করিস। এসব কথা বলে রাজা রেগে সেখান থেকে চলে যায়। আর রাজার এমন হুমকিতে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তোমরা আর ভয় পেও না এবার। ওই শয়তান রাজা আমাদের উপর এতদিন অনেক অত্যাচার করেছে আর আমাদের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়েছে।
আর এখন যখন আমরা চাষাবাদ না করতে পেরে অনাহারে আছি, তখন ওই শয়তান রাজা আমাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে তুই একদম ঠিক কথা বলেছিস বাছা। তবে বাছা, মহারাজ যদি আমাদের জলসেচের ব্যবস্থা না করে দেয়, তাহলে আমরা কি করব বলতো? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকু। আমরা আর ওই অত্যাচারী রাজার কথা একদম শুনবো না। বরং আমরা নিজেরাই নদী থেকে জল বয়ে এনে আমাদের জমিতে দেব, আর জমিও চাষাবাদ করব। সেটা কি করে সম্ভব বাছা বলতো? আমরা কি পারবো এতগুলো জমির জন্য জল বয়ে নিয়ে আসতে? কেন পারবো না কাকা বাবু বলো তো? তুমি ভুলে যেও না, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমাদের যার যার বাড়িতে হাঁড়ি কলসি যা যা আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। আমরা সবাই মিলে নদী থেকে জল তুলে আনার কাজ শুরু করব। স্বাধীনের কথায় সবাই রাজি হয়ে যায় আর যার যার বাড়ি থেকে হাঁড়ি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে আর নদী থেকে জল তুলে এনে জমিতে দিতে থাকে। বাড়ির কর্তারা কত কষ্ট করে নদী থেকে জল তুলে আনছে, তবে আমরা গিন্নিরা কেন বসে থাকবো? চলো আমরা ওদেরকে সাহায্য করব। এরপর বাড়ির মহিলারাও কলস নিয়ে আসে আর পুরুষদের পাশাপাশি মহিলারাও নদী থেকে জল এনে জমিতে দিতে থাকে আর সকলের প্রচেষ্টায় জমিতে সেচ দেওয়ার কাজ শেষ হয়। আমি বলেছিলাম না, 10-এর লাঠি 1-এর বোঝা। এবার দেখলে তো আমরা সবাই মিলে কেমন জমিতে সেচ দিলাম। তোরা কিনা আমার বিরুদ্ধে গিয়ে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করেছিস, আবার এসব জমিতে ফসল চাষ করার চিন্তা ভাবনা করছিস। কিন্তু আমিও দেখবো তোরা ফসলের বীজ কোথা থেকে পাস। রাজকোষাগার ছাড়া তো কোথাও বীজ পাওয়া সম্ভব নয়, আর আমি আমার রাজকোষাগার থেকে একটা বীজও তোদেরকে দিব না। ছি মহারাজ, ছি! আপনি এত খারাপ মানুষ। কোথায় আপনি প্রজাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন, আর তা না করে কিনা আপনি প্রজাদের দমন করার চেষ্টা করছেন। আপনার মতো এমন অত্যাচারী আর জুলুমকারী রাজার বিচার ঈশ্বরই করবেন। সৃষ্টিকর্তা খুব শীঘ্রই আপনার পতন দেবেন। প্রচণ্ড বেড়ে গেছিস তাই না? আর তুই প্রজাদের নেতা হয়ে গেছিস। তোর কারণে প্রজারা আমার কোনো কথাই শোনে না। তোকে আজকে আমি চরম শাস্তি দেব। আর তুই কিনা আমার পতন চাস তাই না? এরপরে তো তোর কথা বলার শক্তিটাও থাকবে না। এসব কথা বলে রাজা চাবুক দিয়ে স্বাধীনকে পেটাতে থাকে। পেটাতে পেটাতে স্বাধীনকে রক্তাক্ত করে দেয়। দেখবো তুই এবার কিভাবে আমার পতন চাস, আর দেখবো কিভাবে জমিতে চাষ করিস। হায় রে, ওই রাজা ছেলেটার কি অবস্থা করে ফেললো। এখন তো স্বাধীন উঠেও দাঁড়াতে পারবে না। তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো কি? স্বাধীনের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো। আমাদের কারো ঘরে তো একটা কুটো পয়সা নেই, আমরা কি করে ওর চিকিৎসা করব বলো? ওই শয়তান রাজা যেভাবে ওকে মেরেছে, মনে তো হচ্ছে ওর সব হাড়গোড় ভেঙে গেছে। এবার এবার আমরা কি করব? আর কেই বা আমাদের বুদ্ধি দেবে? ছেলেটা যে নিথর হয়ে মাটিতে পড়ে আছে। হে ঈশ্বর, আমাদের তুমি সাহায্য করো ঈশ্বর। আর তখনই সেখানে রানীপুরী প্রকট হয়। কেঁদো না তোমরা, শান্ত হও। আর তোমাদের কোনো চেষ্টাই বৃথা যাবে না। আমি তোমাদের সাহায্য করব, আর এই সাহসী ছেলেটাকে আমি সুস্থ করে তুলব। একই আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমাকে কে সুস্থ করলো? একই পড়ি। হ্যাঁ গো হ্যাঁ, আর আমি তোমায় সুস্থ করেছি। আসলে পৃথিবীর মানুষদের সাহায্য সহযোগিতা করাই পরিধের কাজ। আর বেশ কিছুদিন ধরে আমার দূতেরা এই অত্যাচারী রাজার সম্বন্ধে আমাকে সবটা বলছে। আর তাই তো আমি নিজেই এই রাজ্যের উপর নজর রাখছিলাম।
আর আজ তো তোমাদের এমন দুঃসময়ে আমি তোমাদের পাশে না দাঁড়িয়ে পারলাম না। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের চাষাবাদের জন্য বীজের ব্যবস্থা করছি। এই ভুট্টাগুলো নাও, এই ভুট্টাগুলো তোমরা বীজ হিসেবে ব্যবহার করবে। এই বীজগুলো জমিতে রোপণ করলে এই বীজ থেকে ভুট্টা বের হবে। আর আমার দেওয়া ভুট্টা জমিতে চাষ করলে তোমাদের ভাগ্যের দুয়ার যে খুলে যাবে। আর তোমাদেরও আর কখনোই ওই অত্যাচারী রাজার দুয়ারে যেতে হবে না। পরি যে আমাদের অনেক বড় উপকার করলো। এবার আমরা পরির দেওয়া ভুট্টা আমাদের জমিতে রোপণ করব। তবে আর দেরি করে কোনো লাভ নেই। চলো চলো, আমরা কাজে লেগে পড়ি। এরপর সকলে নিজেদের জমিতে ভুট্টা রোপণ করে। আর ভুট্টার বীজ রোপণ করার কিছুদিনের মধ্যেই ভুট্টার চারা গজায়। আমাদের আর কোনো চিন্তা নেই, পরির দেওয়া ভুট্টা আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। এবারে সোনার ভুট্টাগুলো বিক্রি করে আমরা আমাদের সব চাহিদাই মেটাবো। এবার যে কৃষকদের ঘরে ঘরে শান্তি ফিরবে। আমার রাজ্যে থাকবি, আবার আমার বিরুদ্ধেই সুখে থাকবি? এ রাজ্যে কিছুতেই সম্ভব নয়। আমার রাজ্যে থাকতে হলে তোদেরকে আমার কথাই শুনতে হবে। আমি চাইলে তোরা সুখে থাকবি, আর না চাইলে তোরা দুঃখে থাকবি। তাই এবার এসব সোনার ভুট্টা আমি খাজনা হিসেবে নিয়ে যাব। এসব আপনি কি বলছেন কি মহারাজ? আপনি আমাদের বিপদে পাশে থাকবেন না, অথচ আমাদের ভুট্টা কিনে আপনি নিয়ে যাবেন কেন বলুন তো? আপনি তো এ পর্যন্ত আমাদের ওপর অনেক জুলুম করেছেন, তবে এবার এসব আর চলবে না। এবার তো আমরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কি তোর এত বড় সাহস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? একবার চাবুক পেটা খেয়েও কি তোর শিক্ষা হয়নি? এবার তো আমি তোকে হত্যা করব। এবার আর আপনি সেই সুযোগ পাবেন না মহারাজ। এবার তো আমরা আমাদের নেতাকে রক্ষা করব। এই, কে কোথায় আছো? লাঠি নিয়ে এসো তো। সবাই এই শয়তান রাজাকে আক্রমণ করো। এরপর সবাই লাঠি নিয়ে আসে আর রাজাকে লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলে।